ইদানিং যদি আপনারা খেয়াল করেন দেখবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সবাই বেশিরভাগ সময় আলোচনা করে থাকেন, সেটা হলো গণভোট, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদ, সেটা হলো যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে। মানে মনে হচ্ছে যেন এটাই এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা এবং এর সমাধান না হলে আর কিছুই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে তারা জুলাই সনদের প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু সরকার বলেছে, মানে বিএনপি বলেছে, কিন্তু জাতীয় পার্টি এবং এনসিপি তারা বলছে না, এটাকে বাস্তবায়ন করতে হবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে। বিএনপি বলছে সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছুর অস্তিত্ব আমাদের সংবিধানে নেই, কাজে ওটা আমরা করব না, আমরা স্বাভাবিক নিয়মেই করব। দেখুন অনেকগুলি কিন্তু প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা হলো যে কীভাবে করা হবে, কিভাবে জুলাই সনদের প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করা হবে, এটাই হয়ে দাঁড়িয়েছে এখন মূল সমস্যা। জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আলোচনা না, আলোচনা হচ্ছে কিভাবে করা হবে। মানে বিষয়টা হলো এরকম, যদি উদাহরণ দিয়ে বলি যে ভাত রান্না করা হবে, তাই না? ভাতটা কেমন হবে, ভাতটা কখন পাবো, এটাই আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে ভাতটা কি গ্যাসের চুলায় রান্না করা হবে, নাকি কেরোসিনের স্টোভে রান্না করা হবে, নাকি খড়ির চুলায় রান্না করা হবে, এটা নিয়ে বিতর্ক। এবং এই বিতর্কে সুরাহা না হলে রাজপথে যাওয়ার হুমকি সেটাও দিয়েছে এনসিপি এবং জামায়াত ইসলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন আমাকে আপনার এই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, কেন করতে হবে, কেন এভাবেই করতে হবে? জামায়াত এনসিপি যুক্তি হলো এটা গণভোটের মাধ্যমে জনগণের রায় পাওয়া গেছে, গণভোটে জনগণের রায়ের বাইরে কোনো কথা নাই, জনগণ বলেছে করতে হবে এভাবে হুবহু, এখানে কোনো আলোচনা হবে না, করতে হবে। আচ্ছা, একটা বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করে আমি আমার বক্তব্যটা শেষ করি, আমি ছোটো করেই করব, অত পয়েন্টে যাব না আমি। প্রথমত প্রশ্ন হলো ভাই গণভোটটা কে করেছে? সরকার করেছে। কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। ভেরি গুড। কারণ গণভোটটা তো আমাদের সংবিধানে নাই, তাহলে আপনি গণভোটটা পেলেন কোথায়? বলা হলো হ্যাঁ, গণভোটের জন্য একটা অধ্যাদেশ করা হয়েছে, সেটা হলো গণভোট অধ্যাদেশ 2025। এটা হলো গিয়ে এই সরকার যতগুলো অধ্যাদেশ করেছে 2025 সালের, তার মধ্যে 67 নম্বর অধ্যাদেশ হলো এটা 25শে নভেম্বর 2025 সালে এটাকে অধ্যাদেশটা করা হয়েছে। এই অধ্যাদেশে বলা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই অধ্যাদেশে বলা হয়েছে যে যেহেতু, আমি পড়ে শোনাই একটু, যেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ 2025-এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কিনা তাহা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করিবার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়েছে। এবং এই সমস্ত কারণে বলা হচ্ছে যে যেহেতু জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়নের নির্দেশনা রয়েছে, যেহেতু সংসদ ভাঙিয়া দেওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকটে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন। মানে উনি অধ্যাদেশটা করলেন এই কারণে। কোন আইনে করলেন? সংবিধানের 93(1) ধারা অনুযায়ী। আচ্ছা, সংবিধানের 93(1) ধারা অনুযায়ী গণ অভ্যুত্থান বিষয়ক একটা উনি অধ্যাদেশ জারি করলেন। উনি কি পারেন অধ্যাদেশটা জারি করতে? গণভোট নিয়ে কোনো অধ্যাদেশ হয়? অধ্যাদেশ হলো সেই জিনিস যে যদি কোনো আইন, সেই আইনটা এখন সংবিধান নাই, এখন আপনার নাই, সংসদ নাই, কিন্তু রাষ্ট্রপতি মনে করতেছে এই আইনটা এখন প্রণয়ন করা দরকার, উনি এই আইনটার মতো করে একটা অধ্যাদেশ জারি করতে পারেন। যখন পরবর্তীতে সংসদ বসবে তখন এই আইনটাকে ওনারা, এই অধ্যাদেশটাকে ওনারা আইনে রূপান্তরিত করবে সিম্পল মেজরিটির ভোটে।
মনে রাখবেন সিম্পল মেজরিটির ভোটে, মানে 151 জন বললেই হবে আইনটা। কিন্তু গণভোট তো সংবিধানের একটা অংশ, গণভোট কিন্তু একসময় সংবিধানের পার্ট ছিল। তো গণভোটটা হাসিনা সরকার এসে ওরা যখন সংবিধান সংশোধন করলেন, সেখান থেকে তারা গণভোটটাকে বাদ দিয়ে দিল। তাহলে আপনি যে গণভোটটাকে অধ্যাদেশ জারি করলেন, গণভোট তো অধ্যাদেশ জারি করা যায় না, কারণ গণভোট তো সিম্পল কোনো আইন না, এটা সাংবিধানিক একটা পদ্ধতি। এটা করতে হলে জাতীয় সংসদের 2/3 লোকের সাপোর্ট লাগবে। যেটা করতে সংবিধান সংস্কার করতে হবে, সেই জিনিসটা তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না, সিম্পলি পারেন না। অধ্যাদেশের নিয়মটাই হলো এটা। দেখেন অধ্যাদেশ কীভাবে অধ্যাদেশ হয় সেটা আপনি আমি পড়ে শোনাই। ওই যে 93 1 বলছে না, 93 একটা আপনি শুনেন। সেটা হলো কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলে মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন, এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। কিসের ন্যায় হবে? সংসদের আইনের ন্যায়, সংবিধানের ন্যায় না, কিন্তু সংসদের আইনের ন্যায়। মানে সংসদ যখন যেভাবে আইন প্রণয়ন করে সিম্পল মেজরিটি দিয়ে, সেরকমভাবে যে সমস্ত আইন করা যায়, সেই আইনের মতো একটা কিছু উনি সংবিধানে উনি অধ্যাদেশ জারি করতে পারবেন, অন্যগুলি পারবেন না। কেন পারবেন না সেটা আপনাকে বলি, এরপরে আসি যে তবে শর্ত থাকে যে এই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন বিধান করা যাইবে না, কোনগুলো যাইবে না? যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। মাথায় রাখবেন, যেগুলো সংসদের আইন দ্বারা করা যায় না সেগুলো অধ্যাদেশেও করা যাবে না। তো আপনি কি সংসদের সিম্পল মেজরিটি দিয়া, সিঙ্গেল মেজরিটি দিয়া আপনি গণভোট করতে পারবেন? যারা আইন সম্পর্কে যারা মিনিমাম বুঝেন তারাও জানেন এটা আপনার আইন দ্বারা গণভোট কোনো আইন না, এটা এমন একটা পদ্ধতি যেটা সংশোধনের দরকার হবে এটা করতে গেলে। কাজে গণভোট দিয়ে কোনো অধ্যাদেশই তো রাষ্ট্রপতি জারি করতে পারে না। কাজে ওই অধ্যাদেশে ছিল অবৈধ অধ্যাদেশ, এবং ওই অধ্যাদেশ যদি এখন তারা রেটিফাই করে এই বর্তমান সংসদ, তাহলে তারাও ভুল করবে আইনগতভাবে, এটা সুপ্রিম কোর্টে গেলে বাতিল হয়ে যাবে। মানে আমি যতটুকু বুঝি ভাই, আমার কমন সেন্স দিয়ে বুঝি, আমার কমন সেন্স ভালো না হয়তো বা আপনারা ব্যাখ্যা দেন পাল্টা, দেখি কীভাবে দিতে পারেন, সেটাও একটু শিখি। কাজে আলটিমেটলি কথা হলো কি, যে আপনারা যে গণভোটটা করেছেন, গণভোটের যে রায় নিয়ে আসলে তো চিল্লাচিল্লি করছেন, হাউকাউ করছেন, এটা টোটালি একটা অবৈধ কাজ ছিল। এখন বলবেন যে অবৈধ একটা বিষয়, এটা নিয়ে তাহলে ভোট হয়ে গেলো কেন? ডক্টর ইউনূস গাড়ি জোরে করছে, আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস দুজনে মিলে এই উদ্ভট জিনিসটা জনগণের উপর চাপাই দিছে। এবং শুরু থেকে যখন গণভোট তারা করে, শুরু থেকে আমি বলে আসছি এটা একটা অবৈধ কাজ, টোটালি একটা অবৈধ কাজ। আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস গং এরা জোর করে এই জাতির উপর চাপিয়ে দিয়েছে, এবং সেখানে করতে যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা অপব্যয় করেছে, অপচয় করেছে। এটা তাদের ঘাড়ে ধরে আদায় করা উচিত আমি মনে করি। এটা অপচয় করেছে একটা, এবং সেই অপচয় করতে যে তারা গণভোটের পক্ষে পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে, ওটা হলো আরেকটা বেআইনি কাজ করেছে। এবং প্রত্যেকটা প্রশাসনের ব্যক্তি যারা সঙ্গে জড়িত ছিল ওদের শাস্তি হওয়া উচিত। এটা কেউ বলতেছে না এখন, আমি তখনও বলেছি এদের শাস্তি হওয়া উচিত, এই সব ডিসিদের শাস্তি হওয়া উচিত, মিনিমাম 1 বছরের জেল হওয়া উচিত। তো এগুলো করেছে ডক্টর ইউনূস, গাইড জোরে করেছেন উনি এবং তার এই বন্ধু আলী রিয়াজ, এগুলো করেছেন, এই জাতিকে কাজকলা দেখাই গেছেন একটা। এখন ওইটার জোরে জামাত এবং এনসিপি বলতেছে যে এটা বাস্তবায়ন এইভাবে করতে হবে। ভাই, যার আলোকে আপনি গণভোট করছেন ওইটাই তো অবৈধ ছিল, তো এত জোরে জোরে কথা। আপনারা একটা সনদ করেছেন, জুলাই সনদ, দেখেন সেটা বাস্তবায়িত হয় কিনা, দেখেন সেটা বিএনপি করে কিনা। যদি না করে তখন আপনারা বিএনপিকে ধরবেন, তখন মাঠে আন্দোলন করবেন, তখন আন্দোলনে কিন্তু মানুষ আসবে। যদি বিএনপি জুলাই সনদের মূল বিষয়গুলো বাস্তবায়ন না করে তখন আন্দোলন করেন, আমরা থাকবো আপনাদের সঙ্গে। কিন্তু এভাবে হয় না ভাই, এই আবদার করলেন, কান্নাকাটি করলেন, হুমকি ধামকি দিলেন, রাজপথের ভয় দেখালেন, ভাই এতে কিছু হবে না। এবং এটা একটা অবৈধ কাজের জন্য আপনারা করছেন। যাই হোক,
এটা শেষ পর্যন্ত কোথায় গড়ায় জানি না, কিন্তু আমি অনুরোধ করব যে এই সমস্ত আলোচনা নিয়ে সংসদ গরম করা, সংসদের সময় নষ্ট করাটা এ ঠিক হবে না। বরঞ্চ আপনারা জ্বালানি তেল নিয়ে ভাবেন, দ্রব্যমূল্য নিয়ে ভাবেন, মানুষের গরিবী নিয়ে ভাবেন। এটা হলো জরুরি কাজ। আপনাদেরকে সংসদে পাঠানো হয়েছে এই কারণে, ওই আপনাদের জেদ, অভিমান, মান অভিমান সেগুলির কারণে নয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পৃথিবী থেকে আসমানে চলে যাচ্ছে, এবং এই যুদ্ধের ময়দানে এমন কিছু ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন, এবং গত প্রায় 1 মাস ধরে এমন কোনো ঘটনা আপনি যদি দেখেন একটার সঙ্গে অন্যটা মিলাতে পারবেন না। যখন যুদ্ধ শুরু হলো তখন দম্ভ ভরে আমেরিকা এবং ইসরায়েল বলল যে এই যুদ্ধ বড় জোর 48 ঘন্টা চলবে। আন্দোলনের, লড়াই সংগ্রামের যে মাঠ আর যুদ্ধের মাঠ এক নয়। পৃথিবীর যত সব ডিসাইসিভ ব্যাটেল, এই সকল ডিসাইসিভ ব্যাটেলগুলো 1 দিন 2 দিন 3 দিনের মধ্যেই কিন্তু নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু যে যুদ্ধ প্রলম্বিত হয়, দীর্ঘমেয়াদে হয়, সে যুদ্ধে সবসময় আক্রমণকারী পরাজিত হয় এবং যারা আত্মরক্ষা করে তারা বিজয়ী হয়। আবার আমি বলছি, সিদ্ধান্ত গ্রহণমূলক যে সকল যুদ্ধ, যেগুলোকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, এগুলো 1 দিন 2 দিন 3 দিন এর মধ্যেই নিষ্পত্তি হয়ে যায়, জয় পরাজয়। কিন্তু যে যুদ্ধ প্রলম্বিত হয় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর 10 বছর, এই সকল ক্ষেত্রে আক্রমণকারীরা পরাজিত হয় আর আত্মরক্ষা যারা করে তারা সবসময় বিজয়ী হয়। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ ঠিক এই পর্যায়ে এখন পৌঁছে গেছে। ইরানের যে আত্মরক্ষার বা বেঁচে থাকার আকুতি, টিকে থাকার যে প্রাণান্ত চেষ্টা, তার সঙ্গে ওই ভূখণ্ডের যত প্রাণী আছে, মানুষ এবং অন্যান্য প্রাণী, তারা প্রকৃতিগতভাবে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়ছে আর আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘশ্বাস ছাড়ছে। চোখের সামনে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হাজার হাজার নয়, লাখ লাখ ভবন ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষের রক্তের হোলি খেলা শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু ইরান অবদমিত হয়নি। তাদের বড় বড় যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, কিন্তু এ জাতিকে দমানো যায়নি। কোত্থেকে শাহেদ ড্রোন আসছে, কোত্থেকে মিসাইল আসছে, কোত্থেকে সুপারসনিক মিসাইল আসছে, স্বল্প পাল্লার মিসাইল আসছে, মাঝারি পাল্লার মিসাইল আসছে, এবং এখন এমন সব মিসাইলের আশঙ্কা করা হচ্ছে যা কিনা ইরান থেকে সরাসরি আমেরিকাতে আঘাত হানতে পারে। এরকম 10,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এরকম মিসাইল ইরানের হাতে আছে। এই আতঙ্ক আমেরিকার মধ্যে ছড়িয়ে পড়েছে। শুধু কি তাই, অনেকে বলাবলি করছে যে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে গেছে, তার হাতে পারমাণবিক বোমা আছে এবং ইতিমধ্যে তারা এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে, মানে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। সত্য মিথ্যা আমরা জানি না। অন্যদিকে যেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানের রেজিম পরিবর্তন করার জন্য তিনি এই যুদ্ধ চালাচ্ছিলেন। উদ্দেশ্য দুটো। ইরানের যে রেজিম, তাদের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল কোনো অবস্থাতে পেরিয়ে আসছিল গত 40টি বছর ধরে। কূটনীতিতে, অর্থনীতিতে, সামরিক প্রজ্ঞায় এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইরান যে কৌশলতা অবলম্বন করে চলছিল, তার সঙ্গে এই দুটো রাষ্ট্র, সাম্রাজ্যবাদী দুটো রাষ্ট্র, পারছিল না। কাজে তাদের যত রাগ ইসলামী বিপ্লবিক বাহিনী, তারপর বিপ্লবিক সরকার, এদের ধর্মীয় নেতা এবং পুরো ইরানের যে সিস্টেমটা কাজ করছে তার উপর তাদের ক্রোধ ছিল অনেক অনেক বেশি। কাজে এই রেজিম চেঞ্জ করো আর তাবেদার কাউকে, রেজা শাহ পাহলভীর মতো কাউকে বসাও। আর ইরানের যে সকল
মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, তেল, গ্যাস, স্বর্ণ, রৌপ্য, তাম্র, কয়লা, আর কত কি। এমন কোনো মূল্যবান ধাতব পদার্থ পৃথিবীতে নেই যেটি ইরানে না আছে। সবকিছু ইরানে আছে, অতএব ইরানকে দখল করো। তো এই কাজ করার জন্য তারা যে শক্তিমত্তা, যে দম্ভ, যে প্ল্যান, পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছিল, এই পরিকল্পনার বিরুদ্ধে নিঃসন্দেহে আল্লাহ অতি উত্তম পরিকল্পনাকারী এবং অতি উত্তম প্রতিশোধ গ্রহণকারী। তিনি মজলুমের বুকে যে ক্রোধ জাগায়, তিনি মজলুমকে যেভাবে জাহিলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন, এতে করে পৃথিবীর যে রাজনীতি এবং যুদ্ধের যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন হয়ে যায়, যেটা আমরা এ যুগের মানুষ অতীতে শুনেছি, অতীতকালের বহু ঘটনা পড়েছি, আর এই যুগে আমরা সেটা দেখলাম। অবিশ্বাস্য ইরানের পারঙ্গমতা, ইরানের সফলতা এবং টিকে থাকার যে লড়াই, এবং প্রতিপক্ষকে যেভাবে নাস্তা নাবুদ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, সেটি আমাদেরকে যার পরনাই আশ্চর্য করে তুলেছে। যে আমেরিকা রেজিম চেঞ্জের জন্যে এই যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে টেনে হিসড়ে নামানোর জন্যে আমেরিকার প্রতিটি শহরে, বড় বড় শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। এবং যারা এই কিছুদিন আগে ট্রাম্পের জন্য পাগল ছিল, সেই শ্বেতাঙ্গ মানুষ যারা আমেরিকা ফার্স্ট, তারাই এখন ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামানোর জন্য রাস্তায় নেমেছে। এবং কোনো মার্কিন প্রেসিডেন্টকে তার মেয়াদকালে ক্ষমতা থেকে সরানোর জন্য যে দাবি তৃতীয় বিশ্বে হয়, এইরকম দাবি আমেরিকাতে সচরাচর হয় না, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে হয়। আমেরিকাতে বড় জোর আইনগত পদ্ধতির মধ্যে থেকে কাউকে কাউকে ইমপিচমেন্ট করার, সেই প্রেসিডেন্টের পদ থেকে তাকে বহিষ্কার করার যে দাবি অতীতে হয়েছে, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান ঘটিয়ে, সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ইতিহাস আমেরিকাতে নেই। কিন্তু এটা এখন ট্রাম্পের জন্য বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। এবং আমেরিকাতে যদি বাংলাদেশের মতো এরকম গণ অভ্যুত্থান হয়ে যায়, শ্রীলঙ্কার মতো হয়, পাকিস্তানের মতো হয়, যেখানে তারা ডিপ স্টেট পলিসির মাধ্যমে অনেক খেলাধুলা করেছে, এটা এখন তাদের জন্য বুমেরাং যদি হয়, তাহলে তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে, বা অন্যের জন্যে কবর খুঁড়লে সেই কবরে নিজে কি মরতে হয়। এই অপ্তবাক্য এখন আমেরিকার জন্য অপরিহার্য হয়ে পড়ছে। তো যেটা বলছিলাম, যুদ্ধের দামামা বাজছে, চারিদিকে কান্না, আর সেই যুদ্ধের উত্তাপ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। আমরা যারা বাংলাদেশে আছি, আমরাও খুব সুখে নেই। আমাদেরকে আতঙ্ক তাড়া করেছে, বেঁচে থাকার আতঙ্ক। তেল, গ্যাস, কর্মসংস্থান, অর্থবিত্ত, শিল্প, বাণিজ্য সব কিছু তছনছ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারপরেও এই যুদ্ধের মধ্যে যখন আমরা দেখি প্রকৃতির আইন কাজ করছে, আল্লাহর আইন কাজ করছে, তখন কিছুটা হলেও স্বস্তি পাই। আজকের খবর হলো ইসরায়েল তছনছ হয়ে যাচ্ছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যুহ, যেটাকে বলা হয়, আয়রন ডোম দিয়ে তারা যেভাবে তাদের ভূখণ্ডটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে আকাশপথে, বহিঃশত্রুর আক্রমণ থেকে আকাশপথকে নিরাপদ রাখার জন্য তারা যে সকল ইন্টারসেপ্টর মোতায়েন করেছে, অটোমেটিক ক্ষেপণাস্ত্র, অটোমেটিক ড্রোন, অটোমেটিক ফাইটার প্লেন, এগুলো সব তারা তাদের সীমান্তে মোতায়েন করেছে। ফলে আপনি যে কোনো জায়গা থেকে যদি একটা তীর ছুঁড়েন, একটা গুলি ছুঁড়েন, একটা বন্দুক ছুঁড়েন, একটা প্লেন যদি সীমান্ত দিয়ে অতিক্রম করতে চান, একটা টর্পেডো ছুঁড়েন সমুদ্র থেকে, একটি যাকে বলা হয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েন, ওটা অটোমেটিক সীমান্তের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট থেকে যে অস্ত্রটি দরকার সেই অস্ত্রটি গিয়ে সেটা আকাশে ওটাকে শেষ করে দেবে। এই যে ব্যবস্থা
পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত ব্যবস্থা ইসরায়েলে ছিল, এবং এটার নাম তারা দিয়েছিল আয়রন ডোম। পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন অনায়াসে শুধুমাত্র যে ইরানের ক্ষেপণাস্ত্র ঢুকতে পারছে তাই নয়, হুতিদের ক্ষেপণাস্ত্র, এরপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অনায়াসে ইরানের আকাশ থেকে নয়, অন্যান্য দেশ লেবানন থেকে, ইয়ামেন থেকে সেইগুলো ইসরায়েলের আকাশে প্রবেশ করে তছনছ করে দিচ্ছে ইসরায়েলের সব কিছু। প্রথম দিকে যুদ্ধে হিজবুল্লাহ জড়ায়নি, হুতিরা জড়ায়নি, এখন তারা সরাসরি জড়িয়ে গেছে। এবং ইসরায়েল তার স্থল বাহিনীকে তারা লেবানন অভিযানে পাঠিয়েছে, এবং আপনারা জানেন যে অতীতকালে এই কাজ করে তারা যথেষ্ট সফল হয়েছিল। তারা একবার সিরিয়ার সাথে যুদ্ধ করেছে, লেবাননের সাথে যুদ্ধ করেছে, মিশরের সাথে যুদ্ধ করেছে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ করেছে, জর্ডানের সাথে যুদ্ধ করেছে, এবং প্রায় সবার ভূমি তারা দখল করে নিয়েছিল। পরপর 4টি যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ। কিন্তু এবার মনে হচ্ছে যে ইসরায়েলের বাহিনী যে ঢুকলো তারা আর বোধহয় লেবানন থেকে ফিরে আসতে পারবে না। ইরানের সেনাবাহিনীর যারা মুখপাত্র তারা বলেছেন যে যদি আমেরিকান সৈন্য আসে তাদেরকে কেটে কুটি কুটি করে সমুদ্রে ফেলে দেওয়া হবে হাঙ্গরের খাদ্য হিসেবে। বোঝার চেষ্টা করুন যে হিম্মত তাদের কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো যেটা বলছিলাম, এখনো পর্যন্ত যুদ্ধ আকাশপথে আছে, এখনো পর্যন্ত যুদ্ধ সমুদ্র পথে আছে, এবং সেখানে ইরানের যে পারঙ্গমতা এবং তাদের যে সকল প্রক্সি গ্রুপ রয়েছে, হুতি এবং যারা হামাস এখনো যুদ্ধে আসেনি, হুতি এবং হিজবুল্লাহ, তারা যে সাহস দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে, পুরো ইসরায়েলকে তছনছ করে ফেলছে। একদিকে ইরান থেকে আসছে, অন্যদিকে হিজবুল্লাহদের যে বিভিন্ন যে ঘাঁটি আছে, বিশেষ করে লেবাননে যে সকল ঘাঁটি আছে, সেখান থেকে যেভাবে উপর্যুপরি আক্রমণ হচ্ছে, আবার অন্যদিকে ইয়ামেন থেকে যেভাবে হুতির আক্রমণ চালাচ্ছে, এই ত্রিমাত্রিক আক্রমণে ইসরায়েল তছনছ হয়ে যাচ্ছে, এবং তাদের যতটুকু সামরিক শক্তি আছে সেইগুলো দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান, আমরা দেখলাম, সত্য মিথ্যা জানি না, তিনি কান্না করছেন যে এই বাহিনী ভেঙে পড়ছে, যুদ্ধ করার মতো আমরা সৈন্য পাচ্ছি না, বাহিনীতে সৈন্যের অভাব বা ঘাটতি দেখা দিয়েছে। ইট মিনস সেনাবাহিনী থেকে অনেক সদস্য পালিয়ে গেছে, হয়তোবা অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আর রিজার্ভ সৈন্য বলতে ইসরায়েলি নাগরিকদেরকে যেভাবে ক্ষমতাতে নেই, তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। বাংলাদেশে তারেক রহমান সাহেবের শাসন চলছে, সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, বিরোধী দল 11 দলীয় ঐক্যজোট জামাতের নেতৃত্বে। এটা ধ্রুব সত্য। বিএনপির ক্ষমতা এখন প্রশ্নাতীত। তারা যেখানে হাত দিচ্ছে স্বর্ণ ফুলছে, প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে চাঁদের হাট বসছে, তিনি হাত নাড়ালে মানুষ হেসে দেয়, তিনি কারো দিকে তাকালে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়, তিনি গাড়ির গ্লাস নামালে বর্ষার আতর গোলাপের সুবাস আমাদের সমাজে ছড়িয়ে পড়ে। তিনি যা কিছু করছেন সবই শিরোনাম, হাঁটছেন সংবাদ শিরোনাম। তার কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তার কন্যা খেলা দেখতে যাচ্ছেন, তার স্ত্রী দেশের বাইরে যাচ্ছেন, কবর জিয়ারত করতে যাচ্ছেন, এগুলো সব এখন সংবাদ শিরোনাম। আমাদের দেশের মানুষের মধ্যে যে প্রচলিত রাজনীতির প্রতি আনুগত্য, যেটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল, এর প্রেক্ষিতে সবাই এখন বিএনপির বাইরে অন্য কোনো চিন্তা করতে পারছেন না। সবার ধারণা 2041 সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে, এবং তারেক রহমান সাহেব যতদিন জীবিত আছেন তিনি ক্ষমতায় থাকবেন। তাহলে তার বয়স যদি এখন 62 বছর হয়, তাহলে 100 বছর যদি তার হায়াত আল্লাহ থাকেন, তাহলে আরও 38 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তার স্ত্রী যদি ইচ্ছা করেন তিনি হবেন, তা না হলে তার কন্যা জায়মা রহমান হবেন।
এটা হলো মানুষের সাধারণ বোধ এবং বুদ্ধি, এবং এটাই আমাদের দেশে হয়ে থাকে যে ক্ষমতার যে বৃত্ত এবং বলয় আছে এর বাইরে মানুষ চিন্তা করতে পারে না। মানুষের আমাদের দেশের আরেকটা চরিত্র হলো যে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, স্বাস্থ্য আছে, জ্ঞান, বুদ্ধি সব কিছু আছে, কিন্তু আপনার কোনো মূল্য নেই যদি না আপনি কোনো সরকারি চাকরি না করেন, যদি কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার বন্ধুত্ব না থাকে, যদি মন্ত্রী এমপিদের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, অথবা আপনি নিজে যদি এগুলো না হন, তাহলে আল্লাহ আপনাকে যত গুণাবলী দিয়েছেন কোনো গুণকে আমাদের এই দেশের মানুষ মনে করে না। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতাকে দেশের মানুষ মনে করে সবচেয়ে বড় সফলতা। এখন রাষ্ট্র ক্ষমতা আপনার আছে, আপনি চোর হন, ডাকাত হন, ব্যাংক লুটেরা হন, জেনাকারী হন, ব্যভিচারী হন, অন্যের হক নষ্ট করেন, এগুলো কোনো বিষয়ই না। আপনি এমপি হয়েছেন আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য, আপনি কারোটা মাথায় হাত বুলিয়ে দেবেন, এর জন্য মানুষ লাইন ধরে আপনার পিছনে ঘুরবে। আপনার বগল থেকে গন্ধ আসে, পায়ের নখ পচে গেছে, জুতা খোলা যায় না। আপনি যদি বায়ু ত্যাগ করেন তাহলে ৩-৪ গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ে, পশু পাখির মধ্যে কান্নার রোল পড়ে যায়। তারপর আপনি দাঁত মাজেন না, ৪ দিন, ৫ দিন, ১০ দিন দাঁত মাজেন না, মুখের গন্ধে মানে কি বলবো, আশেপাশে মানে মশামাছি পর্যন্ত দূরে চলে যায়, হলুদ হয়ে গেছে আপনার দাঁত। আপনার জিহ্বা যদি একটু আপনি বের করেন, সাদা ১ ইঞ্চির মতো আপনার দুধের সরের মতো জিহ্বার উপর ময়লা পড়েছে। তারপরেও আপনি খেতে বসছেন, আপনি একটু মাংস খেলেন, ওখান থেকে একটা কামড় দিয়ে হাড্ডির একটা অংশ আশেপাশের একজন কাউকে দিলেন, সে তখন বলবে জীবনে এর সাথে আর কোনো প্রাপ্তি নেই। খাবার টেবিলে পোলাও কুরমা খেতে বসছেন আর আপনি একের পর এক বায়ু ত্যাগ করছেন, আশেপাশের লোকজন বলবে আহা, জীবনে এত আতর, গোলাপ, সেন্ট, পারফিউম, দ্য পারফিউম অফ প্যারিস জীবনে দেখেছি, হুজুরের বায়ুর মতো এত আরামদায়ক বায়ু আর কেউ নেই। এই হলো রাজনীতিকে কেন্দ্র করে, রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের আধিক্ষেত্তা। আমরা ক্ষমতাধরদের কাছে সব বিসর্জন দিই, নিজের ইজ্জত, আব্রু, পরিবার, পরিজন, এমনকি অনেকে নিজের স্ত্রী কন্যাকে ক্ষমতাধরদের প্রমোদ বালিকা রূপে তাদের বিছানায় পৌঁছে দিয়ে বাইরে আবার পাহারাদার হিসেবে বসে থাকে, যেন কেউ হুজুরকে ডিস্টার্ব না করে। তো এই ক্ষমতা, এই কারণে মানুষ ক্ষমতায় যেতে চায়, এই কারণে মানুষ ক্ষমতা ছাড়তে চায় না, এই কারণে মানুষ ক্ষমতাকে নিয়ে স্বপ্ন দেখে, আর এটা নিয়ে মানুষ অনার সৃষ্টি হয়। অথচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাজার হাজার বছর ইতিহাসে সমাজ তখনই সভ্য হয়েছে যখন যে সমাজে দার্শনিকদেরকে, জ্ঞানী গুণীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে, ব্রাহ্মণরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, কবি সাহিত্যিকরা, জ্ঞানী গুণীরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, অলি আল্লাহ গাউস কুতুবরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই দেশ, ওই কাল ইতিহাসে অমরত্ব লাভ করেছে। আর আমি যে কাহিনী বললাম, এই কাহিনী যেখানে আছে সেখানে উগান্ডা হবে, বুরুন্ডি হবে, আমাজনের জঙ্গল হবে, সাহারার মরুভূমির সেই যে অসভ্যতামি সেই রাজ্যে শুরু হয়ে যাবে। আমাদের দেশে যেন এই ঘটনাগুলো না হয়, এই জন্য আল্লাহর কাছে পানাহা চাই। যেটা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে গেছেন, কিন্তু তার আচার আচরণ দেখে মনে হচ্ছে তিনি আবার ক্ষমতা আসতে চান। তিনি অনেক মেহনত করে, কষ্ট করে সেই যমুনাতে এসেছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। এখনো পর্যন্ত তিনি এসএসএ প্রোটোকল পাচ্ছেন, এবং সেই প্রোটোকল নিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে কেবলমাত্র যমুনার গেট থেকে তারেক রহমান সাহেবের সামনে আসতে তাকে ১.৫ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।
88 বছরের মানুষ, একজন মানুষ কতটা ক্ষমতা লোভী হলে, কতটা ক্ষমতাকে ভালোবাসলে, ক্ষমতার সঙ্গে অ্যাটাচড থাকার যদি ইচ্ছা থাকে, তাহলে কোন পর্যায়ে হলে একটা মানুষ এই কষ্ট করতে পারে? কই আমরা তো গেলাম না, আগ্রহী হলো না, আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? হয়তো ক্ষমতা হবে না কোনো দিন, কিন্তু আমাদের মতো এরকম তো হাজার হাজার মানুষ আছে যাদের রাজার কাছে যাওয়ার, মন্ত্রীদের কাছে যাওয়ার, এমপিদের কাছে যাওয়ার, অথবা রাজা মন্ত্রী এমপিদেরকে দাওয়াত করে নিজেদের বাড়িতে তাদেরকে আনার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে এবং অবস্থান আছে। কিন্তু কই তারা তো এই কাজগুলো করছে না। কিন্তু ইউনূস সাহেব কেন এই কাজগুলো করছেন? ইট মিনস স্টিল তার এই ক্ষমতা ফিরে আসার আশা আকাঙ্ক্ষা আছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। ২ নম্বর হলো সে পার্লামেন্টে গেছেন, দর্শক সারিতে বসছেন। বিশ্বাস করেন আমি ৫ বছর এমপি ছিলাম। এমপি থাকাকালীন অবস্থায় আমার কতগুলো ইনহেরিট পাওয়ার আছে। যেমন সংসদের লাইব্রেরিটা আমি ব্যবহার করতে পারি। সংসদের যে একটা ক্লাব আছে, সেই ক্লাবের আমি আজীবন সদস্য। ওখানে ব্যায়াম করা যায়, খাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে। এরপর সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য হিসেবে সারা দেশে সার্কিট হাউসগুলো ব্যবহার করার আইনগত আমার অধিকার আছে। আমি তো একদিনের জন্য কোনোদিন সংসদে যাইনি। এমনকি আমার বন্ধুবান্ধব যারা সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বা বর্তমান সংসদ সদস্য রূপে ওই সংসদের ভিতরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছে, আমি সেই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত যাইনি। আমার তো, আমি ওদিকে তাকাইও না। আমি কোনোদিন মানে ওখানে চটপটি খাওয়ার জন্য যাই না। কি হয় বলেন তো? কিন্তু তাকে এই সংসদ অধিবেশনে আসতে হয়েছে। তিনি যেখানে কয়দিন আগে তার কাছে গিয়ে সব রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়তো, আর তিনি এখন দর্শক সারিতে বসে সংসদ অধিবেশন তাকে দেখতে হচ্ছে। তার বয়স এখন প্রায় ৯০ বছর। এই ৯০ বছর মানুষ কি করে? আল্লাহ বিল্লাহ করে, জিকির করে, আজকার করে, পরকালের কথা চিন্তা করে, নিজের অপরাধের কথা চিন্তা করে, বিনয়ী হয়। আর তিনি এখন জাপান ভ্রমণ করছেন। আর প্রতিদিন কার সাথে তার কি বৈঠক হচ্ছে সেগুলো ইংরেজিতে লিখে ফেসবুকে দিয়ে বেড়াচ্ছেন। তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, তখন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে এখন তারেক রহমান সাহেবের যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক পড়ে, ওইভাবে পড়তো। এখন আমার যে লাইক কমেন্ট আছে তার ১০ ভাগের ১ ভাগেরও ডক্টর মোহাম্মদ ইউনূসের হয় না। তারপর তার না আছে লজ্জা, না আছে বোধ, সে করে যাচ্ছে। কেন সে জাপান গেল, কি কারণে গেল? এই বয়সে এই শরীর নিয়ে তো তার যাওয়ার কোনো দরকার ছিল না। এই গেল এক। মানে ইট মিনস তার মুভমেন্ট দেখে মনে হয় যে সে ক্ষমতাকে ভালোবাসে, ক্ষমতা তার খুবই পছন্দ, ক্ষমতার সাথে থাকতে ভালো লাগে তার, এবং দেশি বিদেশি ক্ষমতাধরদের সাথে তার যে দহরম মহরম সম্পর্ক, এটি তিনি উপভোগ করেন। এ গেল এক পার্ট। দ্বিতীয় পার্ট হলো, যে রয়্যাল বেঙ্গল টাইগার একবার মানুষের মাংস খেয়েছে, সে আর অন্য মাংস খেতে চায় না। তা ক্ষমতালোভী মানুষ যারা একবার ক্ষমতা পেয়েছে, পরবর্তীতে ক্ষমতা যাওয়ার জন্য তারা বেপরোয়া হয়ে পড়ে, নির্মম হয়ে পড়ে, নিষ্ঠুর হয়ে পড়ে, না পারে এমন কোনো কাজ নেই। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যারা বলেন অতীতে ক্ষমতা ধরছিলেন, তারা দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য, মানে যারা ক্ষমতা লোভী মানুষ, তারা না পারে এমন কোনো কাজ নাই। মানে এটা ক্ষমতার যে আকর্ষণ, টাকা, সেক্স মানে যৌন মিলন, অন্য যে কোনো জিনিসের চাইতে, পার্থিব যে কোনো জিনিসের চাইতে এটা সুতীব্র আকর্ষণ, ক্ষমতার আকর্ষণ। ফলে দেখুন, মানুষ যখন ধর্ষণ করতে যায় বা খারাপ কাজ করতে যায়, তখন সে কতটা পশু হয়ে যায়। ক্ষমতা লাভ করতে গিয়েও মানুষ পশু হতে পারে, যদি তার সেই লোভটা থাকে। এখন অন্য পর্যায়ে আসি। তিনি যে ক্ষমতায় এসেছিলেন, সবাই বলে যে এখানে আমেরিকার একটা ব্লেসিং ছিল, আর সেই আমেরিকান ব্লেসিংটা ছিল ডিপ স্টেট পলিসির আন্ডারে। সেই ডিপ স্টেট পলিসিতে কী কী হয়েছে, স্নাইপার রাইফেল কিভাবে গর্জন করেছে, কিভাবে পুলিশ হত্যা হয়েছে, কিভাবে ঢাকা শহরে রক্তের বন্যা বয়ে গেছে, এটা মোরাল্লাস আমরা সবাই জানি। আচ্ছা, সেই ডিপ স্টেট কি বন্ধ হয়েছে? ডিপ স্টেটের সঙ্গে যারা জড়িত ছিল, হাজার হাজার ক্যাডার, হাজার হাজার অস্ত্র, গোলা বারুদ, হাজার হাজার কোটি টাকার
লেনদেন, এই কাজ কি বন্ধ হয়েছে? কারা কারা এর সাথে জড়িত আমরা কি জানি? জানি না। ফলে মানে এই যে এখন ক্ষমতার একটা পট পরিবর্তন হয়েছে, ইউনূস সাহেব চলে গেছেন, তারেক রহমান সাহেব আসছেন, এটা ডিপ স্টেটের যারা লোকজন তারা মনে করেন যে এটা একটা সাময়িক বিরতি, একটা মানে অসমাপ্ত রেভলিউশন, অসমাপ্ত বিপ্লব, এটাকে সমাপ্ত করতে হবে। আর তারই ধারাবাহিকতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আবার সামনের সারিতে নিয়ে আসছেন, লাইমলাইটে নিয়ে আসছেন সেই যাকে বলা হয় ডিপ স্টেটের কারসাজি, ডিপ স্টেটের তথ্যপাত্য। আবার অন্যদিকে বর্তমান সরকার তারাও সেই এই যে আগের 11 যাদের কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছিল সেটাকে আবার সামনে নিয়ে আসছে, যেন দ্বিতীয় একটা 11 বাংলাদেশে না ঘটতে পারে। মানে সরকারও ভয়ের মধ্যে আছে। আর যারা ক্ষমতা হারিয়েছে তারাও ঠিক সেই ডিপ স্টেট, সেই সুদিন, সেই পোলাও কুরমা, কালিয়া কুপ্তা, বিরিয়ানি, সরকারি যে দাপট, এগুলো ভুলতে পারছেন না। এরই ধারাবাহিকতায় পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, চারিদিকে ফুসফাস, ছোট ছোট সমস্যা বড় আকার ধারণ করছে। তেল নিয়ে তেলেস্মাতি হচ্ছে, বিভিন্ন নিয়োগ নিয়ে, বদলে নিয়ে, দপ্তর বন্টন নিয়ে প্রতিদিন তেলেস্মাতি হচ্ছে। আর এর মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার ক্ষমতা আসার খায়েশ হয়, আবার সুযোগ হয়, সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে। বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর জীবন্নেসা। প্রফেসর জীবন্নেসা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে। প্রিয় দর্শক, আজকে মার্চের 31 তারিখ, মানে মার্চের শেষ দিন। মার্চ আমাদের স্বাধীনতার মাস। আমরা প্রতি বছরই মার্চকে যেভাবে উদযাপন করি, স্বাধীনতার এই মাসকে যেভাবে উদযাপন করি, সেটা যদি আপনি একসঙ্গে এই গত 55 বছরে একত্র করে দেখেন, তাহলে একটা বিচিত্র অনুভূতি আমাদের মধ্যে হতে পারে। একটা দেশ, একটা দেশের স্বাধীনতার মাস, এবং এই স্বাধীনতার মাসকে নিয়ে নানাজন নানাভাবে এটাকে পালন করছে, উদযাপন করছে, ব্যাখ্যা করছে। যখন যে দল ক্ষমতায় আসছে সে দল তার মতো করে করছে। কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে থেকেই যায়, সেটা হলো ইতিহাস কি ভিন্ন ভিন্ন হয়? ইতিহাসটা একটা, যে ঘটনা ঘটেছে সেটা একভাবেই ঘটেছে। সেটার পরবর্তীতে তাকে নিয়ে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু ঘটনা তো পাল্টে দিতে পারেন না। এবার স্বাধীনতা দিবস পালিত হলো, এবং আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে এই স্বাধীনতা দিবসে স্বাধীনতার যিনি মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নাম যেন একেবারে উচ্চারিতই হলো না, তাকে উজ্জ্বল রাখলো। মিডিয়াগুলো 2 বছর আগেও বঙ্গবন্ধু ছাড়া আর কারো নাম উচ্চারণ করতো না। তখন বঙ্গবন্ধু ছিল একমাত্র ব্যক্তি, আর সবাই ছিল উজ্জ্বল, সবাই ছিল অপ্রয়োজনীয়। এখন আবার দেখা যাচ্ছে ঠিক তার উল্টোটা, এখন অনেকেই প্রয়োজনীয় বঙ্গবন্ধু ছাড়া। এই যে মানসিকতাটা আমাদের, এই মানসিকতাটা এই জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে আসলে? একটা জাতির অগ্রসরের জন্য তার ইতিহাসটা কি প্রয়োজন নয়? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। অধ্যাপক ডক্টর জীবন্নেসা, আপনাকেও এই একই প্রশ্ন আমি করতে চাচ্ছি যে একটা জাতির জন্য তার জন্মের ইতিহাসটা কি জরুরি নয়? এবং সঠিক ইতিহাস কি জাতির জানার প্রয়োজন নেই? সবসময় আমরা কেন এক পাক্ষিক ইতিহাসের দিকে তাকাচ্ছি? কখনো কেবল বঙ্গবন্ধুময় করে তুলছি, আবার কখনো কেবল বঙ্গবন্ধুকে বিদায় করে দিচ্ছি, বঙ্গবন্ধুকে মানে আপনার একদম মানে কি বলবো কুরকুরের মতো মানে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছি। এটা কেন? আপনাকে ধন্যবাদ। আমি আলোচনার শুরুতে মহান স্বাধীনতা দিবসের এই মাসে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের 2.5 লক্ষ বীরাঙ্গনা মা বোনদের প্রতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমি নিজেও এখন বিরক্ত হয়ে যাচ্ছি যে আমার শিশুকাল থেকে শুরু করে এই পর্যন্ত এসে একটা জায়গায় এসে দাঁড়াতে পারছি না। পরবর্তীতে আমি যেটা করেছি যে আমি বিভিন্ন বইপত্রের আশ্রয় গ্রহণ করলাম যে সেখানে কি লেখা আছে।
একাত্তরে যারা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে মানে সংশ্লিষ্ট ছিলেন, আমি তাদের বইগুলা পড়বো। পড়ে আমি যে জিনিসটা এখন এসে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি ব্যক্তিগতভাবে, আপনার প্রশ্নের সাথে একাত্মতা করে বলবো যে আপনি বলেন না কখনো বঙ্গবন্ধু থাকছেন, কখনো কর্পূরের মতো উড়ে যাচ্ছেন। আসলে জিনিসটা হচ্ছে কি, বঙ্গবন্ধুকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে, এবং এটা কেউ কেউ তাদের ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ, এটাকে ব্যবহার করার জন্য ওনাকে ব্যবহৃত করা হচ্ছে। আসলে বঙ্গবন্ধু কারো ব্যক্তিগত কিছু না, উনি হচ্ছেন রাষ্ট্রের। এবং বিশ্বের ইতিহাসে যে কয়েকজন ক্যারিসমেটিক লিডার আছেন তার মধ্যে উনি একজন। তার বঙ্গবন্ধু হচ্ছেন সবার। তো সেই জায়গায় কোনো একটা সময় বঙ্গবন্ধু থাকবেন, কোনো একটা সময় কর্পূরের মতো উড়ে যাবেন, এটার দায় কিন্তু আমাদের সকলকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু একাত্তরের সময় যারা সরাসরি ভাবে যুক্ত ছিলেন, তারা বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেছেন? তারা যে বঙ্গবন্ধুর হাতে গড়া যে দলটি, সেই দলও যুক্ত হননি, তারা কিভাবে মূল্যায়ন করেছেন? তারা 25 তারিখটাকে কিভাবে মূল্যায়ন করেছেন, 26 তারিখে কিভাবে মূল্যায়ন করেছেন? এই বিষয়টা মনে হয় যারা এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, কথা বলার পূর্বে তাদের এই বইগুলো পাঠ করা প্রয়োজন, এবং তাদের মধ্যে অনেকে বেঁচেও আছেন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। যেমন আপনি দুই এটা একটা হচ্ছে এক্সাম্পল আমাকে দিতে পারবেন? দুই একটা মানে আমার আমার তো ব্যক্তিগতভাবে আমার যে ফ্যাসিনেশনটা মুক্তিযুদ্ধের প্রতি, আমি মূলত মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, প্রশাসনের শিক্ষার্থী কিন্তু কাজ করি মুক্তিযুদ্ধ নিয়ে। তা আমার কাছে আমার লাইব্রেরিতে, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারে একটা বড় সংগ্রহ আছে, যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বই আমি রেখেছি। সেখানে একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে মজহরুল ইসলাম স্যারের এই বইটি, বঙ্গবন্ধু শেখ মুজিব। ওই বইটি, এটা বঙ্গবন্ধুর 55তম জন্মদিনে উপহার দেওয়া হয়। ওনার এটা লিখে, ওনার নিজের মতো করে লিখেছেন, ওনার যে ইতিহাসটা যেটা দেখেছেন ওভাবে উনি লিখে গেছেন। এটা দুঃখজনক কবে হলো বই? সত্যি, এই বইটা প্রথম প্রকাশিত হয়েছে কবে? এটা প্রকাশিত হয়েছিল 1974 সালে। কিন্তু 74 সালে? 76 সালে, হ্যাঁ 76 সালে বাংলা একাডেমি বইটিকে পুড়িয়ে দেয়। তারপরে নতুন করে এই বইটি সংস্করণ হয় ফেব্রুয়ারির 1993 সালে। তারপরে পঞ্চম মুদ্রণ 2011 সালে, এরপরে আর মুদ্রণটি হয়নি। আমি এই বইটির কথা জেনেছি আরো কোনো গ্রন্থ থেকে আমি জেনেছি একটু মাঝখানে বলে নেই, মাঝখানে আমি জানতে চাচ্ছি 93 সালে যখন থেকে রিপ্রিন্ট করা হলো, তখন কি ওই 74 সালে যে বইটা ছিল ওই বইটাই, নাকি আপনাদের কিছু যোগ করা হয়েছে? এখানে যা লেখা আছে সব আগের বইটাই আছে, কি বর্ধিত কলবরে এটা প্রকাশিত হয়েছে, বর্ধিত কলবরে। তো এখানে ওনারা ভূমিকাও কে দিয়েছেন। করলো? মাজহারুল হক সাহেব তো অনেক আগেই মারা গেছেন। আচ্ছা, আমি বলছি মজরুল ইসলাম সাহেব, মজরুল ইসলাম 1998 সালে এটা 3য় সংস্করণে ভূমিকা দিয়ে গেছেন। এই যে আচ্ছা, ওকে। উনি নিজে এই ভূমিকা দিয়ে গেছেন, 3য় সংস্করণে ভূমিকা দিয়ে গেছেন। তারপরে এটা তো 3য় সংস্করণের ভূমিকা মাজহারুল ইসলাম 7 জুলাই 1998, 2য় সংস্করণও মাজহারুল ইসলাম দিয়ে গেছেন 93 সালে। এরপরে তার প্রকাশিতই হয়নি, ওকে, ওইটা ওকে, উনি ওকে। দিয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তো বলেন না, এই বইয়ের রেফারেন্স কি বলতে চান? এই বইটাতে উনি প্রথম পৃষ্ঠায়, আমি যেটা মানে দেখেছি সেটা হলো যে প্রথম পৃষ্ঠায় উনি 25 তারিখের কথাটাই 25শে মার্চ দিয়ে উনি শুরু করেছেন। সেখানে আমি যদি শর্টলি বলি, সেখানে উনি বঙ্গবন্ধুর বাড়িতে গেছেন, গিয়ে দেখেন যে ওখানে রাত তখন 9টা, তখনও ঘরে ছিলেন যশোরে কামরুজ্জামান, ময়মনসিংহের আবুল মোমেন, খন্দকার মোহাম্মদ ইলিয়াস আর অনেকে। তো তখন উনি ঘরে একা, তো বঙ্গবন্ধু ওনার পাশে এসে বসলেন, তখন রাত 10:30। ইতিমধ্যে বাংলা ও ইংরেজিতে স্বাধীনতার ঘোষণাপত্রটির মুসাবিদা সম্পন্ন হয়েছে। যেখানে ছিলেন তাজউদ্দিন আহমেদ, জেনারেল ওসমানী, তাদের সঙ্গে ছিলেন নজরুল ইসলাম স্যার। বঙ্গবন্ধু স্বয়ং ডিটেকশন দেন, কলম ছিল জেনারেল ওসমানীর হাতে। তাকে তখন বেশ পরিশ্রান্ত প্রশান্ত দেখাচ্ছে। তখন উনি ছবি নিয়ে মুখের দিকে চেয়ে বললাম, সবাইকে নিরাপদ আশ্রয় সংগ্রামের নির্দেশে পাঠিয়ে দিচ্ছেন। বঙ্গবন্ধু কথাটা শেষ করতে দিলেন না, বলেন যে রাজশাহী, পাবনার সমগ্র উত্তর বাংলায় প্রতিরোধ গড়ে তুলুন, সংগ্রাম করুন, দেশকে জানোয়ারের হাত থেকে মুক্ত করুন। এই যে এই কথাটা উনি এখানে বলে যাওয়ার পরপরই দেখা গেছে যে উনি যে ইতিহাসটির মানে অংশ হিসেবে দেখা গেছে যে মুজিব, তুমি তো নিরাপদ আশ্রয় থেকে সংগ্রাম করে জীবন রক্ষা করছো, তুমি আমার স্বামী, কিন্তু আমার স্বামী, আমার পিতামাতা, আমার ভাই, আমার বোন, এদেরকে কি তুমি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছিলে? ফিরিয়ে দাও, তাদেরকে তুমি ফিরিয়ে দাও। এটা এই কথাগুলো বিভিন্ন ভাবে কথাগুলো আসছে, কিন্তু বঙ্গবন্ধু যেটা মানে এখানে আছে সেটা হলো যে মূল যে কথাটি সেটা হলো যে উনি নিজে জেনারেল ওসমানীর হাতে কলমটা ছিল, এবং উনি যেভাবে ডিটেকশন দিয়েছেন, বঙ্গবন্ধু যেভাবে ডিটেকশন দিয়েছেন, উনি সেভাবে এখানে লিখে গিয়েছেন। তো বঙ্গবন্ধু কোনোভাবেই নিরাপদ আশ্রয় দিতে রাজি না,
তখন উনি বললেন যে আমি ব্যর্থ হয়েছি এবং আমি শেষ চেষ্টা করেও আমি পারিনি। তখন বঙ্গবন্ধু বলছেন, আমি কি এতই স্বার্থপর যে 7.5 কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি নিরাপদ আশ্রয়ে চলে যাব? তাদেরকে আগুনের মুখে রেখে আমি চলে যেতে পারি না, আমি তা পারি না। এখন এই যে শব্দটা আমি বেশ কিছু বইয়ে পেয়েছি, এই বঙ্গবন্ধুর এই উক্তিটা কামাল হোসেন স্যারের বইয়ে পেয়েছি, আমিরুল ইসলাম স্যারের ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যারের বইয়ে পেয়েছি, আমি পেয়েছি মদুল ইসলাম স্যারের বইয়ে, রেহমান সোহান স্যারের বইয়ে বিকেল বেলা পেয়েছি। আচ্ছা, তারপরে ওনার যে প্রতিবেশী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর নাসরিন আহমেদ ম্যাডাম, ওনার সাথে যখন আমি সরাসরি সাক্ষাৎকারে যাই, উনি তখন একই কথা বলেছেন। তাহলে এতগুলি মানুষ একটা কথা এভাবে বলে গেছেন, তাহলে আমি এটাকে কি ধরে নিতে পারি না যে এটা একটা অথেন্টিকেট হিস্ট্রিক্যাল একটা এক্সাম্পল? তাহলে এই সব কথা থেকে মূলত 25 তারিখ রাতে, গভীর রাতে চিত্রটা কি দাঁড়াবে? 25 তারিখ গভীর রাত পর্যন্ত উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যাবেন না, উনি এখানেই থাকবেন। এবং নাসরিন আহমেদ ম্যাডাম যেটা আমাকে বলছেন, উনি বলছেন মামা আপনি চলে যান। তখন বলছে আমি যদি চলে যাই তাহলে বস্তি বস্তি আগুন জ্বালাবে, সারা ঢাকাটাকে জ্বালিয়ে দিবে, আমি এখানে থাকবো, তোমরা তোমাদের মতো করে যার যার মতো করে চলে যাও, আমি এখানে থাকবো, আমার এই বাড়িতেই থাকবো। এটা হলো আচ্ছা। কথা। ডেভিড ফ্রস্টকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন বঙ্গবন্ধু, ডেভিড ফ্রস্টকে একই কথাই বঙ্গবন্ধু বলেছেন। ডেভিড ফ্রস্ট জিজ্ঞেস করেছিলেন আপনি যাননি কেন, তখন উনি একই কথা বলছে। মানে এই ডায়লগটা আমি প্রত্যেকটা বইয়ে পেয়েছি। এখন সব লেখকরা তো আর একসাথে যুক্তি করে লেখেনি, তাই না? তাদের আলাদা আলাদা কথা লিখেছে, কিন্তু একই ডায়লগ প্রত্যেকটা বইয়ে পেয়েছি আমি। আচ্ছা, তাহলে এখন যে কথাটা বলা হচ্ছে যে যখন 25 তারিখ রাতে ওনাকে গৃহবন্দী করা হলো অথবা অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, যে এটাই, তাহলে উনি, অনেকে এমনও বলে যে উনি ইচ্ছাকৃত ভাবে নিজের জীবন নিরাপদ রাখার জন্য উনি গ্রেফতার হয়েছেন। তো সেই বিষয়টা এখানে ঠিক ধোপে টিকছে না। না, কোনোভাবেই না, কারণ প্রত্যেকটা বইয়ে একই রকম পরিস্থিতি, প্রত্যেকটা বই। তখন জি। কিন্তু দেখেন, তখন কিন্তু কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের কথা ভেবে কেউ যুদ্ধে যায়নি, তখন দেশের জন্য সবাই একত্রিত হয়েছেন যে আমরা একসাথে বেরিয়ে যাবো। যেমন ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যারের বইটাতে উনি কি বলছে যে 32 নম্বরের বাড়িতে প্রবেশ করে দেখি বঙ্গবন্ধু নিচে আছেন, সেখানে লাস্ট সাপারের কথা মনে পড়লো, তিনি খাওয়া দাওয়া করছেন। তখন বঙ্গবন্ধু তার পূর্ব সিদ্ধান্তে অটল, বললেন যে বঙ্গবন্ধুকে আমাদের সাথে চলে যাওয়ার জন্য পুনরায় অনুরোধ জানাই, কিন্তু বঙ্গবন্ধু বললেন তোমরা প্রতিজ্ঞা পাঠ করেছো, আমি যা নির্দেশ করবো তাই শুনবো। তারপর তিনি দুজনে পিঠে দুহাত দেখলেন, কামাল হোসেন আমি কোনোদিন তোমাদেরকে আদেশ করিনি, আমি তোমাদের আজ আদেশ করেছি এই মুহূর্তে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও আর তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। ইয়াহিয়া খান ঢাকা ছাড়ার পরই আক্রমণ শুরু হবে। তিনি বলেন আমি বাড়ি ছেড়ে চলে গেলে হানাদাররা আমার জন্য ঢাকা শহরের সকল লোককে হত্যা করবে, আমার জন্য আমার জনগণের জীবন যাক, এটা আমরা চাই না। একই কথা কিন্তু আসলো, মজরুল ইসলাম স্যার যে কথাটা বলেছেন এটা রাতের বেলা জি। বলেছেন, ব্যারিস্টার আমির ইসলাম স্যার বিকেল বেলার কথা বলছেন, কিন্তু ডায়লগ কিন্তু একই, কথাটা কিন্তু একই। উনি কোনোভাবেই যেতে চান নাই, উনি বলতেছে যে আমি চলে গেলে পুরো ঢাকাটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। জি, তাহলে উনি আচ্ছা, অ্যারেস্ট হয়ে গেলেন। হ্যাঁ, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। এখন এই বিষয়টা, আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হলো কখন? আমাদের স্বাধীনতা সবাই মনে করেন প্রাণ ভয়ে পালাচ্ছে, ওই সময় প্রতিরোধের কথাটা আসলো কিভাবে? এবং সেখানে ইদানিং যে জিনিসটা হয়, কেউ কেউ বলছেন যে ওই সময় মেজর জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমানের একটা ঘোষণা আসলো এবং সেই ঘোষণা শুনেই সবাই মানে এই যুদ্ধটা বেগবান হলো। এই যে বিষয়টা যেটা বলা হচ্ছে, এটাও তো সত্য, তাই নয় কি? ইতিহাসের প্রত্যেকটা ঘটনাকেই সত্য হিসাবে নিতে হবে, কিন্তু অথেন্টিকেট সত্যটাকে সামনে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ বিভ্রান্তিকর ইতিহাস তৈরি হবে এবং পরবর্তী প্রজন্ম বিভ্রান্তিকর ইতিহাস জেনে বড় হবে। যাই হোক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, স্বাধীনতা 71 গ্রন্থ, প্রথম অভিযান, পৃষ্ঠা নাম্বার 32-এ উনি বলেছেন যে হাইকমান্ডের নেতারা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলছেন, আনুগত্য প্রকাশে কেউ বাদ নাই, ব্যাংক, বিমা, আধা সাহিত্য সংস্থা থেকে শুরু করে বিচার, শাসন বিভাগ সকলে নিঃশর্ত আনুগত্যের সমর্থন দিয়েছেন। কাকমারি বেতারে 25শে মার্চ 71 গভীর রাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাবার্তা ধরা পড়ে। এবং সেটা কি ঘোষণাবার্তা ইংরেজিতে ছিল, সময় অল্প, এটা যদি বলেন তাহলে আমি হয়তো একটু বলতে পারি। আচ্ছা, এরপরে হ্যাঁ, পড়ার দরকার নাই, হ্যাঁ, মূলত আচ্ছা পড়ে দেওয়া। আচ্ছা, জিস্টে যদি লাস্টের শব্দটা বলি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু বলতেছেন শত্রুর সাথে কোনো আপোষ নাই, আমাদের বিজয় অবশ্যম্ভাবী, পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে উৎখাত করুন। আমার এই বার্তা সকল আওয়ামী লীগ নেতাকর্মী, অন্যান্য দেশপ্রেমিক স্বাধীনতাকামী মানুষের
কাছে পৌঁছে দিই জয় বাংলা, শেখ মুজিবুর রহমান 26-3-71। তো বার্তাটি কাকমারি ওয়্যারলেস স্টেশন থেকে থানায় পাঠালে দুজন পুলিশ সংগ্রাম পরিষদের চেয়ারম্যান জনাব বদিউজ্জামানের খানের কাছে গিয়ে নিয়ে আসে। বার্তাটি তিনি সর্বত্র প্রচার করতে নির্দেশ করেন। এটার কি ওই যে টাঙ্গাইলের কথা বলছেন? তখন এই বদিউজ্জামান খান, সৈয়দ আব্দুল মতিন, লতিফ সিদ্দিকী 26 মার্চ সারাদিন স্থানীয় লোকজনের কাছ থেকে রিভলভার, পিস্তল, 1 নলা 2 নলা বন্দুক সংগ্রহ করে আমাদের মধ্যে বিতরণ করেন। এটা বলে দিলেন হচ্ছে কে? বঙ্গবীর কাদের সিদ্দিকী, রাইট? এরপরে যদি আমরা একটা গ্রন্থ দেখি, পড়তে হবে, না পড়লে তো ইতিহাস না জেনে একটা কথা বলে ফেললাম, তারপরে ইতিহাসকে আমরা বিভ্রান্তিকর ইতিহাস তৈরি করলাম, তাইলে হবে না। এই বইটা হচ্ছে আমি ভিডিও দেখেছি আমার একটা মুকুল স্যারের। এখানে উনি 15 নম্বর পেজে বলছেন, 25 মার্চ দিবাগত রাতে হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে তার সর্বশেষ বাণী প্রেরণ করলেন, তখন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 26 মার্চ শুরু হয়ে গেছে। এই জন্যই 26 মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমি ভিডিও দেখেছি আমার আক্তার মুকুল। 26 মার্চ সন্ধ্যা 7:40 ঐতিহাসিক বেতার কেন্দ্রের স্বল্পকালীন অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্তৃক প্রেরিত স্বাধীনতা বাণীর বাংলা অনুবাদ পাঠ করেন অধ্যাপক আবুল কাশেম সন্দীপ। তখন বাংলাদেশের সর্বত্র লড়াই শুরু হয়েছে। পরের দিন 27 মার্চে বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সান্ধ্যকালীন অধিবেশনের অনুষ্ঠান আবার ইথারে বেশি এলো। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল এবং প্রয়াত রাষ্ট্রপতি, এবং তার ভাষণটি এখানে দেওয়া আছে। প্রথম লাইনটা হচ্ছে, দ্য গভর্নমেন্ট অফ দ্য সভারেন স্টেট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার দ্য সুপ্রিম কমান্ডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, উই হিয়ারবাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথম লাইন। শেষ লাইনটা হচ্ছে, দ্য গাইডিং প্রিন্সিপাল অফ দ্য নিউ স্টেট উইল বি ফার্স্ট নিউট্রালিটি, কমা, সেকেন্ড পিস অ্যান্ড থার্ড ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড এনিমিটি টু ওয়ান, ফুল স্টপ। এ মে আল্লাহ হেল্প আস, জয় বাংলা। এটা 27 তারিখে, হ্যাঁ, এটা 27 মার্চ বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সান্ধ্যকালীন অধিবেশনের অনুষ্ঠানে। এবার একটা আমার একটা মুকুল লিখেছেন। আচ্ছা, এটা আমার একটা মুকুল স্যার লিখেছেন। ডক্টর কামাল হোসেন স্যারও মানে তার যে 25 তারিখে রাতের ঘটনা সেটা উনি ওনার এই বইটাতে লিখে গেছেন। 25 তারিখে উনি যান বঙ্গবন্ধুর সাথে দেখা করে, কিন্তু উনি তো হয়ে যান, অ্যারেস্ট হয়ে যান। তা আপনারা জেনে থাকবেন যে ডক্টর কামাল হোসেন স্যার এবং বঙ্গবন্ধু ওনারা পাকিস্তানি বন্দী ছিলেন, দুইজন দুইটা কারাগারে বন্দী ছিলেন আর কি। এটা জানেন তো অবশ্যই, এটা সবাই জানেন। এবং ওনার পুরোটা 9 মাসে উনি বন্দী ছিলেন। পরবর্তীতে যখন 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফিরে আসেন বাংলাদেশে, ওনার সাথে ডক্টর কামাল হোসেন স্যার ফেরত আসেন একসাথে। আমি ওনার ব্যক্তিগত সাক্ষাৎকারটি নিয়েছি এবং ওনার ওয়াইফের সাক্ষাৎকার নিয়েছি। এবার যে কোনো সময় আমি এটা আপনাদের কাছে তুলে ধরবো। ওনার এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার আমি নিয়েছি। 71 সালে 25 মার্চের সকালে তাজউদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম এবং আমাকে বলা হলো, সামরিক বাহিনী তৎপর হওয়ার পরপরই আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া। এটা উনি লিখেছেন 142 নাম্বার পেজে। আমাদের ইংলিশ বাজারে অবস্থিত একটি বাড়িতে যেতে বলা হয়েছিল। ওই বাড়িটি ছিল নগর আওয়ামী লীগের নেতা ফজলুল করিমের। যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে সেখান থেকে নদী অতিক্রম করে গ্রাম অঞ্চলের দিকে চলে যেতে হবে। কিন্তু ওনারা আমরা এই বিষয়গুলো বলতাম যে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে বলেছেন যে 25 মার্চ রাতে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল, অ্যারেস্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি বিষয়টা ক্লিয়ার করেছেন এবং বিভিন্ন লেখকের কথা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। করে যাব মাসুদ ভাই, ভুলে যাব ওই যে ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার যে স্টেটমেন্টটা দিয়েছেন, কামাল হোসেন স্যার তার বইয়ে 143 পেজে একই স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা যাই ডাইনিং রুমের দিকে অগ্রসর হই, বঙ্গবন্ধু ডাইনিং টেবিলে বসা ছিলেন। একই কথা যে তোমাদের বলেছি বেরিয়ে যেতে, তোমরা এখন পর্যন্ত যাওনি। তখন বলছে আপনি কি করবেন? তখন সেটা আমার উপর ছেড়ে দাও, এখন থেকে আমরা স্বাধীন, আমাদের জনগণ ঐক্যবদ্ধ, তারা যুদ্ধ করবে। তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ব্যাপারে আমাদের কাছে তার আস্থা প্রকাশ করলেন, যা ইতিমধ্যে শুরু গেছে। এরপর ওনারা এখান থেকে বেরিয়ে তাজউদ্দিন আহমেদ স্যারের বাসায় যায়। এটা ভুলে যাবো, এই জন্য ইন্টারাপ্ট করলাম। মানে আপনি বলতে চাচ্ছেন যে জিনিসটা যে বঙ্গবন্ধু 25 মার্চ রাতে যারা ওনার কাছে এই সমস্ত নেতৃবৃন্দ গিয়েছিলেন তাদের মাধ্যমে উনি পরিপূর্ণভাবে একটা স্বাধীনতার ঘোষণাই দিয়ে গেছেন, ইঙ্গিতার না, এবার একদম ঘোষণাই দিয়ে গেছেন যে তোমরা এগুলো করো। তো এই জিনিসটা আপনার কি মনে হয় এখন যে জিনিসটা হচ্ছে বিভিন্ন সময় যে রাজনীতিকরণ হচ্ছে, এই রাজনীতিকরণটা কি জাতির জন্য ভালো হচ্ছে অথবা আমাদের কি হওয়া উচিত? না, ভালো হচ্ছে না।
ইতিহাসে যার যতটুকু সম্মান দেওয়া দরকার, মূল্যায়ন দেওয়া দরকার, তাকে ততটুকু দিতে হবে। একজনকে কর্নার করে আরেকজনকে প্রস্ফুটিত করা, আরেকজনকে প্রস্ফুটিত করে আরেকজনকে কর্নার করা, তাহলে আমরা যারা প্রজন্ম তারা তো বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হব। আমি যদি বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হইনি, কারণ আমার বাবা একজন মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমিক পাগল মানুষ। তার নাটকে একটা সংলাপ ছিল, জন্মদাতা, কর্মদাতা, শিক্ষাদাতার মতোই আমি ভালোবাসি, শ্রদ্ধা করি দেশের মুক্তিদাতা, মুক্তিযোদ্ধাদের। সুতরাং আমি বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হইনি। যে আমার বাবার ৭১-এর ডায়েরি, এখান থেকে আমি জেনেছি ২৬ তারিখে কি হয়েছে। এটা ৭১-এর দিনপঞ্জি, এটা পুরো আমার আচ্ছা মুখস্থ এই বইটা। আমরা মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার, আমাদের বাড়ি ২৬ তারিখে ২টা বাড়ি আমাদের পুড়িয়ে দেওয়া হয়। আমি বিভ্রান্তিকর ইতিহাস নিয়ে বড় হয়নি, বাট আমার মতো সুযোগ তো সবাই পায়নি। এই জন্য আমি বলবো, ইতিহাসের যে ঐতিহাসিক যে বইগুলির কথা বলছি, এগুলো পাঠ্যক্রম করে দেওয়া উচিত। এই বইগুলা পাঠ্যক্রমে যাওয়া উচিত। আদারওয়াইজ এরকম করে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও দেখলাম যে ওরা ২৬শে মার্চের একটা বক্তব্য দিয়ে একটা, যে ইতিহাসে যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে। তো আমি ওনার ওনার সাথে এই একমত। বক্তব্যটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। কিন্তু এই আমারও বক্তব্য কি পছন্দ হয়েছে। দলের লোকেরাও অনুসরণ করছে? আমার মনে হয় না। আমার মনে হয় যদি হতো, তাহলে ওই কোন একটা জায়গায় বঙ্গবন্ধুর ছবিকে কালো কাপড় দিয়ে ঢেকে তারপরে করা হয়েছে, ফুল দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসে। এটা হতো না। এটা আমাদের দলে যারা প্রধান থাকেন তারা একটা নীতি নিয়ে থাকেন, কিন্তু তাদের আশেপাশে যারা থাকেন, উইথ রেসপেক্ট, মানে কথাটা শুনতে খারাপ লাগবে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম করে তারা তাদের মানে তেল তেল দেওয়া শুরু করে এবং তোষামতি করে। দেখা যায় যে দলের নেতার যে প্রধান যে নীতি আদর্শ, সেটা তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, একদম সঠিক কথা বলেছেন। ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জ্যাক ফোর্সের প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান, উনি কিন্তু একটি জাতি জন্ম গ্রন্থে বলে গেছেন যে ৭ই মার্চের যে ভাষণটা বঙ্গবন্ধু, সেটা আমাদের কাছে গ্রিন সিগন্যাল মনে হয়েছে। উনি নিজে এটা বলে গেছেন। এবং রেহমান সোবহান স্যার ওনার সাথে ৩১৯ পেজে আপনার উত্তল রমতন গ্রন্থ, এই বইটাতে উনি বলেছেন যে জিয়ার সঙ্গে আমার ৭৫-এ ৭১-এ নানান সময় দেখা হয়েছে, কিন্তু কোনোদিন সে নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি। এই যে এই বইটাতে দেখেন, এই বইটাতে উত্তল রমতন গ্রন্থে রেহমান সোবহান স্যার বলে গেছেন জি, এই বইটা। হ্যাঁ, তো উনি নিজে কোনোদিন এবং নিজের গ্রন্থেও কিন্তু উনি বলেনি যে আমি এরকম করেছি। কিন্তু এই জিনিসগুলাকে না করা হয়, মানে কি বলবো এটাকে, ওই তোষামোদি করতে করতে এমন অবস্থা করে যে ইতিহাসটাই আস্তে আস্তে হারিয়ে যায়। একটু বলবো আপনাকে, সেটা হচ্ছে যে ২৫ তারিখ বিকেল ৫টার আগে ইফতেখার উদ্দিনের কাগজ, পাকিস্তান টাইমসের সম্পাদক মিস্টার মাজাহার, সে রেহমান সোবহান স্যারের সাথে বঙ্গবন্ধুর সাথে কয়েকবার দেখা করতে চাইছে, কিন্তু উনি ৫টার আগে পারে নাই। ৫টার পরে গিয়ে দেখে যে বহু আওয়ামী লীগ সমর্থক কর্মী সেখানে ভিড়, ৩২ নম্বর বাড়িটা। তখন তার মধ্যে মাঝারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ঘরটা খালি করে দিলেন, যার এখানে শুধুমাত্র ২টা লোক। কারা থাকলো? মাজার সাহেব থাকলেন, রেহমান স্যার থাকলেন, আর বঙ্গবন্ধু। তখন বঙ্গবন্ধু বলেন ইয়াহিয়া স্থির করেছে সে যুদ্ধের পথে যাবে। তিনি বলেন ইয়াহিয়া ভাবছে সে আমাকে খুন করে আন্দোলন গুড়িয়ে দিবে, কিন্তু সে ভুল বুঝেছে, আমার কবরের উপরে স্বাধীন বাংলাদেশ গড়ে উঠবে। বঙ্গবন্ধুকে দেখে মনে হচ্ছিল তিনি কিছুটা দৈববাদী হয়ে নিজের মৃত্যু আসন্ন মেনে নিয়েছেন। তিনি বলেন এক নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ এগিয়ে নিয়ে যাবে। সোবহান স্যার নিজে আমাকে বইটি দিয়েছেন, আমি ফটোকপি করেছি বইটি। এটা কতজনে জানি আমরা, বলেন তো ভাই? আপনি কি মনে করেন এখন যারা নাকি এই মানে একটা ভিন্ন ইতিহাস তৈরি করার চেষ্টা করছে, তারা কি এইগুলো না জেনে বলছে নাকি জেনেও ইচ্ছাকৃত ভাবে করছে? না জেনে বলেছে বলেই তো একজন বলেছেন যে ৭ই মার্চের ভাষণটা নাকি একটা বিক্ষোভ। যদি জানতেন তাহলে এই কথা তো বলতেন না ভাইয়া। আপনি কি বলবেন ৭ই মার্চের ভাষণ বিক্ষোভ? বা আমরা তো জানি, না জেনে বলছেন। একজনের টক শোতে বলেছেন যে সংবিধানে কিভাবে ধর্মনিরপেক্ষতা আসলো, এটা জানা দরকার। আমি তার নাম এখন বলবো না। তখন আমি চিন্তা করলাম তার বাসার ঠিকানাটা আমি জানি না। আমি আপনার টক শো শেষ হওয়ার পরে তার বাসার ঠিকানাটা আপনার কাছে যদি পারি নিব। আমি তার বাসায় ডক্টর কামাল হোসেন স্যার বইটা পাঠাতে চাই। ওখানে লেখা আছে সংবিধানে কিভাবে ধর্মনিরপেক্ষতা আসলো। আপনি টক শোতে গিয়ে বলছে কেন ধর্মনিরপেক্ষতা আসলো, এটা কিভাবে হইলো, এটা কেন বঙ্গবন্ধু করেছে, এটা জানা দরকার। বঙ্গবন্ধু তো বলেই না, মুজিব কিভাবে করেছে এটা জানা দরকার। আমার কাছে হাস্যকর লেগেছে, এত বড় বড় ডিগ্রি করে এসে ইতিহাস না জেনে কথা বলাটা, এটা খুবই লজ্জার ব্যাপার। এটা হচ্ছে লক্ষ্য প্রাণের বিনিময়ে রফিকুল ইসলাম বীরুত্তম স্যারের গ্রন্থটাতে
এখানেও উনি 26 তারিখ 27 তারিখ নিয়ে কথা বলেছেন 1 মিনিটের মধ্যে। 26 মার্চ জনাব হান্নানের প্রথম ঘোষণা, 27 মার্চ জিয়াউর রহমানের ঘোষণা, এবং ওই সময় অপর কয়েকজনের ঘোষণাও স্পষ্টভাবে শোনা যায়নি। এই কথাটা ওই যে রফিকুল ইসলাম সাবির উত্তমের বই আছে। একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল। কামাল হোসেন স্যার ইয়াহিয়ার উপদেষ্টা ছিলেন পীরজাদা। পীরজাদার একটা ফোন করার কথা ছিল। বঙ্গবন্ধু 10:30 বাজেও যখন ডক্টর কামাল হোসেন স্যার বঙ্গবন্ধুর সাথে দেখা করে আসেন, তখনও বঙ্গবন্ধু জানতে চেয়েছিলেন ওই টেলিফোনটা আসছে কিনা। তখন কামাল হোসেন স্যার শেষ লাইনটা লিখছেন যে আমি তাকে জানালাম আমি ফোনটা পাইনি। ওই রাতেই পাকিস্তানি সৈন্যরা বাঙালি জনগণের উপর আক্রমণ চালায়, গণহত্যা, রক্তস্নান শুরু হয়, যা এড়ানোই ছিল আলাপ আলোচনা চালানো, দর কষাকষির মাধ্যমে একটি রাজনৈতিক মীমাংসা পৌঁছানোর প্রয়াসের প্রধান লক্ষ্য। উনি আলোচনা করতে চেয়েছিলেন কি কি করবেন না করবেন, কিন্তু লাস্ট পর্যন্ত এই পীরজাদা ফোনটা করেনি। আর ডক্টর আকবর আলী খানের বইটা, এটা যদি বলি পুরনো সে দিনের কথা, এখানে উনি যখন নবীগঞ্জে পৌঁছায় তখন তাকে জয় বাংলা ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায় 26 তারিখ সকালবেলা। এই যে এই বইটাতে আছে। আপনি ইতিহাসের কয়টা জিনিসকে আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার সুযোগ নাই তো ভাইয়া। আপনাকে তো সত্যিকারিতা জানতে হবে এই মানুষগুলো বিভিন্ন জায়গায় ছিলেন, তারা কিভাবে এই জায়গাটাতে একত্রিত হলেন। প্রত্যেকটা ইতিহাস এক মানুষ একই কথাই তো বলতেছে। তাহলে আমরা কেন বঙ্গবন্ধুকে একটা জায়গাতে আটকে রাখছি? বঙ্গবন্ধু কারো ব্যক্তিগত দলের না, বঙ্গবন্ধু রাষ্ট্রের সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না। এবং ওনার যে ভূমিকা ছিল এই ভূমিকা তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা সুযোগ নিব, রেমান সুমান স্যার শেষ কথাটা যেটা বলছেন, আপনার প্রথম কথাতে শুরু করে শেষ লাইনটা উনি তো একজন মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সংগঠক ছিলেন, উনি বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। শেষ লাইনটা বলেছেন নতুন বছরকে স্বাগত জানাতে তাদের মধ্যে কে বেঁচে রইবে এই অজানা সংখ্যায় বিগত 9 মাস কাটিয়েছে অধিকাংশরা। কান্না হাসি আমাদের অর্ঘের স্বাদ বৃদ্ধি করেছিল, আমরা পরস্পরকে বুকে জড়িয়ে ধরেছিলাম আশা ও সংহতির অনুভবে। তখন কেউ আগামীর নিষ্ঠুর বিভেদ সৃষ্টিকারী দিনগুলো পূর্বানুমান করতে পারেনি। যেটা বলছি আমরা ইতিহাসকে যে ভাগ করে ফেলছি, এটা রহমান সুলতান স্যার আগে বলে গেছে। না, ইতিহাসকে ভাগ করা আসলে জাতিকেই ভাগ করা, এবং আমরা অবশ্যই চাইবো না আমাদের জাতি বিভক্ত থাকুক, কারণ আমরা এটাও জানি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। প্রিয় দর্শক, না এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা উপভোগ করেছেন এবং